আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, জাতীয় সংসদে সংসদ সদস্য জনাব ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি নেতা, তার একটি বক্তব্যকে কেন্দ্র করে পুরো সংসদ রীতিমতো উত্তাল। তিনি কবিতার মতো করে, গল্পের মতো করে ভাষণ দিচ্ছিলেন। স্বাধীন বাংলাদেশে যে কজন মানুষ রাজনীতির মঞ্চের চারণ কবি হিসেবে যাদেরকে শ্রদ্ধা করা হয়, যে কোনো নাটক সিনেমা না দেখে যারা রাজনীতির বোদ্ধা, তারা নাটক সিনেমার পরিবর্তে এই রাজনীতির চারণ কবিদের কবিতা শোনার জন্য, অর্থাৎ ভাষণ শোনার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করতে থাকেন। তাদের মধ্যে এই স্বাধীন বাংলায় বঙ্গবন্ধু পরবর্তী জমানায় ফজলুর রহমান প্রধানতম। আরো একজন মানুষ ছিলেন, সেটা হলো প্রয়াত মেয়র হানিফ। অসাধারণ চমৎকার বক্তব্য দিতেন। তো সেই ফজলুর রহমান সাহেব বক্তব্য দিয়েছেন পার্লামেন্টে, এবং টানা ৩০ মিনিট তার সেই বক্তব্যকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনা তৈরি হয়েছে। তিনি তার বক্তব্যে যে সকল শব্দ ব্যবহার করেছেন, যে সকল বাক্য ব্যবহার করেছেন, তার ভাষার যে লালিত্য, তার ভাষার যে তেজ, এবং সে ভাষার মধ্যে যে বারুদ ছিল, সে বারুদের গন্ধে তিনি যাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন তাদের সারা শরীর তছনছ হয়ে গিয়েছে, তাদের বুক বুলেট বিদ্ধ হয়ে গেছে, ঝাঁঝরা হয়ে গেছে। চিৎকার চেঁচামেচিতে পুরো সংসদ রীতিমতো নজিরবিহীনভাবে অস্থির হয়ে পড়েছিল। স্বয়ং স্পিকার বারবার রুলিং দেওয়ার চেষ্টা করেছিলেন, অর্ডার অর্ডার অর্ডার, কিন্তু কে কার অর্ডার মানে? অসহায় স্পিকার তিনি প্রাণান্তভাবে বোঝানোর চেষ্টা করছেন যে মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যে আচরণ করছেন সে আচরণগুলো খুব নির্লজ্জ আচরণ। আপনাদের বয়স হয়েছে, এবং বয়স্ক মানুষগুলো আপনারা যা করছেন, আপনাদের নাতির বয়সী যে সকল লোক এই পার্লামেন্টের অধিবেশন দেখছেন এখানে বসে, তারা লজ্জা অনুভব করবেন। আর এই অনুষ্ঠান যেহেতু সারা বাংলাদেশে লাইভ টেলিকাস্ট হচ্ছে, দেশের প্রতিটি মানুষ দেখছে এবং আপনাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা পোষণ করছে, কিন্তু তারপরেও তারা থামছিল না। ফলে ফজলুর রহমান সাহেবকে কিছুক্ষণ বসিয়ে পরিস্থিতি সামাল দিয়ে আবার তাকে বক্তব্য দিতে বলা হলো। ফজলুর রহমান সাহেব কি বলেছিলেন, বা তারই বক্তব্য নিয়ে কেন এত উত্তেজনা ছড়িয়ে পড়ল? ফজলুর রহমান বলছিলেন যে আমাদের দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। তিনি বলছিলেন যে সেই মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিল, আলবদর ছিল, আর শাম ছিল, যারা আমার প্রিয় মাতৃভূমিকে তছনছ করে দিয়েছিল, এবং আমরা যখন যুদ্ধ করেছি তখন তারা আমাদের বুকে গুলি চালিয়েছিল, আমাদের মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানিদের হানাদারদের কাছে তারা বিক্রি করেছিল। তারা ধর্ষণকে রীতিমতো একটা বাণিজ্যে পরিণত করেছিল, ধর্ষণকে একটা শিল্পে পরিণত করেছিল। তাদের হাতে 2 লক্ষ মা বোন ইজ্জত হারায়। এই রাজাকার এবং আলবদররা মুক্তিযুদ্ধের স্মৃতিকে মুছে দেওয়ার জন্য তারা সে 1971 সন থেকে আজ পর্যন্ত যে তৎপরতা চালিয়েছিল, সেই তৎপরতার সর্বোচ্চ তাদের আস্ফালন ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে, যখন 71কে মুছে দিয়ে সেই 24কে নতুন মুক্তিযুদ্ধ রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছিল। তখন আমি ফজলুর রহমান বলেছিলাম, এই রাজাকারের বাচ্চারা, এই রাজাকারের নাতিপুতিরা, আমার মতো মুক্তিযোদ্ধা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত এই বাংলায় 71কে বাদ দিয়ে কোনো 24 হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে অপোজিশন বেঞ্চ থেকে জামাতের যারা সদস্য ছিলেন পাগলের মতো আচরণ শুরু করলেন। রীতিমতো লম্ফ ঝম্প যা করার সবকিছু করা শুরু করলেন। রাজনীতির চারণ কবি তখন আবার বললেন, এই বাংলার ফুলের বাগানে কেবল জুঁই চামেলি
শেফালি বকুল ফুটে না। এখানে রক্ত গোলাপ এবং রক্ত জবা, রক্ত জবা উনি বলেনি, আমি আমার মতো করে বলছি, ওনার মতো করে ওখানে বলছেন। এই বাগানে, এদেশের ফুলের বাগানে রক্ত গোলাপ এবং রক্ত জবা ফোটে। এই বাংলার আনাচে কানাচে, বনে বাদারে শুধু কোকিল গান গায় না, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার হুঙ্কার দেয়। এই বাংলাদেশে যতদিন এই বাংলার ভূখণ্ড রয়েছে, যত রাজাকার থাকুক না কেন, এই বাংলাকে ভালোবাসার যে মানুষ, মুক্তিযোদ্ধারা আছে। যতদিন পর্যন্ত এই বাংলায় মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের ইতিহাস থাকবে, মুক্তিযোদ্ধারা থাকবে, তারা কোনো দিন এই বাংলায় রাজাকারের শাসন কায়েম হবে না। তিনি স্মরণ করে দেন যে নির্বাচনের আগে যখন রব উঠেছিল যে এইবার রাজাকাররা সরকার গঠন করবে, রাজাকাররা জয়ী হবে, তিনি বললেন যদি তাই হয় আমি ফজলুর রহমান, আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। এর কারণ হলো এই বাংলায় রাজাকাররা কখনো বিজয়ী হবে না। যেভাবে তারা বিজয়ী হয়নি ব্রিটিশ আমলে, যেভাবে তারা বিজয়ী হয়নি 1971 সনে, যেভাবে তারা বিজয়ী হয়নি 75 থেকেও তার পরবর্তী বহু সন্ধিক্ষণে, একইভাবে 2026 সনে তারা বিজয়ী হয়নি। এরকম বুলেটের মতো তিনি বক্তব্য দিচ্ছিলেন। তিনি জামাতের প্রধানকে তিনি বলার চেষ্টা করছিলেন টার্গেট করে, আমি জামাতের আমিরকে অত্যন্ত সম্মান করি। ফজলুর রহমানের বক্তব্য, তার সফেদ দাড়ি, বয়স্ক মানুষ, দেখতে মুরব্বী মনে হলো, তিনি আমার চেয়ে বয়সে কম করে হলেও 10 বছরের ছোট। আমি তাকে সম্মান করি, মর্যাদা দেই, কিন্তু তার যারা লোকজন তারা আমাকে সম্মান করে না, তারা আমাকে ফজা পাগলা বলে ডাকে। এই যে গ্লানি, এই যে আত্মগ্লানি, এই যে বেদনা, এই যে কষ্ট, একজন মুক্তিযোদ্ধাকে, একটি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার যে প্রয়াস, এটা মূলত মুক্তিযুদ্ধকে শেষ করে দেওয়ার জন্য। এর কারণ হলো সেই যে উইনস্টন চার্চিলের বিখ্যাত কথা যে তুমি যদি কুকুরটিকে মেরে ফেলতে চাও তবে তাকে একটা খারাপ নাম দাও। যখন ফজলুর রহমানকে ফজা পাগলা বলা হলো আওয়ামী লীগের এজেন্ট, শেখ হাসিনার এজেন্ট, মুক্তিযুদ্ধের নাম করে বিএনপিকে শেষ করে দিচ্ছে, এর মতো লোক বিএনপিতে যদি থাকে বিএনপি তছনছ হয়ে যাবে। এবং এই যে অপপ্রচার, ফজা পাগলা এবং এই অপপ্রচার, সেই অপপ্রচারে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার জীবনের সবচেয়ে সংকটময় সময় এই নির্বাচনের আগে তার জীবনে এসেছিল। তার বাড়ির সামনে মব হলো। কেন রাজাকারের বাচ্চা কাচ্চা বলা হয়েছে, যেন মব হলো। অকথ্য ভাষায় তাকে গালাগাল দেওয়া হলো, তার পরিবারকে গৃহবন্দী করে রাখা হলো এবং তাকে তুইতুকারি করে ঘর থেকে নাম যে মব লেলিয়ে দেওয়া হয়েছিল। এই রাজাকার আলবদরদের যে শক্তি, সেই শক্তির যারা প্রতিভূ তারা এই কাজটা করেছিল। আর বিএনপি সেদিন চোখ বুজেছিল কিংবা অসহায় ছিল, অথবা তারা রাজাকারদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল, ফলে এই বীর মুক্তিযোদ্ধাকে তারা অপমান করলো। তো তারা যখন অপমান করলো, তাকে দল থেকে বহিষ্কার করলো এবং পরিস্থিতি এমন দাঁড়ালো যে এই ভদ্রলোক জনাব ফজলুর রহমান যে দলের মনোনয়ন পাবেন, নির্বাচন করবেন কিংবা আজীবন বিএনপি থেকে বহিষ্কৃত থাকবেন কিনা এরকম যখন সন্দেহ চলছিল, ঠিক সেই সময়টাতে রাজাকার আলবদর আশামসদের যে গুপ্ত তৎপরতা, তাদের যে মুনাফিকি, তাদের যে বিশ্বাসঘাতকতা, তাদের যে ঔদাত্যতা, এইটা বিএনপির হাইকমান্ড বুঝতে পারে। হাইকমান্ড বুঝতে পারার পরে তারা চিন্তা করলো যে এদের সাথে থাকা যাবে না। তখন তারা আবার ফজলুর রহমানকে কাছে ডেকে নেন, তাকে মনোনয়ন দেন, যদিও তাকে মন্ত্রী করা হয়নি কিন্তু তাকে সম্মান দেওয়া হয়েছে। সেই ফজলুর রহমান জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন। সে কি বক্তব্য! এবং এই বক্তব্য যতদিন পর্যন্ত দিতে থাকবে ফজলুর রহমান কিংবা তার সন্তানেরা কিংবা তার ভাইয়েরা কিংবা তার পরবর্তী প্রজন্ম, যারা এই মুক্তিযুদ্ধকে নিয়ে কবিতা রচনা করবে, এবং সেই কবিতা এখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসিনি, আজ আমি সুখে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত, এইরকম কবিতা যখন যারা বলতে থাকবে, সঙ্গে সঙ্গে রাজাকারদের যে অন্তরাত্মা সেখানে কম্পন তৈরি হবে। আর সেই কম্পনের একটু মহড়া আমরা জাতীয় সংসদে দেখলাম।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত